আমরা বাবরা বিবেকানন্দ সেবা সমিতির উদ্যোগে যে এখন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের চর্চা করি, স্বামী বিবেকানন্দের অনুধ্যান করি, যাতে আমরা যে জীবনের পথে এগিয়ে যাব, এগিয়ে যেতে গেলেই স্বাভাবিকভাবেই যে কোনো রাস্তাতেই যখন আমরা এগোতে গেলে কখনো রাস্তা ভালো পাই, কখনো খারাপ পাই, কখনো একেবারে মসৃণ, কখনো গর্ত, একেবারে ভাঙা এসব পাই। ঠিক জীবনের চলার পথেও তাই, কখনো কোনো রকম বাধা নেই, একেবারে স্মুথলি এগিয়ে যাচ্ছি। সে যে কেউ স্কুল কলেজে যারা তোমরা পড়ো, ছেলেমেয়েরা, তোমাদেরও দেখবে পড়াশোনা স্মুথলি হয়ে যাচ্ছে, সব ঠিক আছে। আবার মাঝে মাঝে কিন্তু বাধাও আসে। এই যে মাঝে মাঝে বাধা আসে মানে ওই যেগুলো রাস্তার ঘাটে যেটা হয়, কোথাও গর্ত, খানা খন্দ, স্পিড ব্রেকার, ভাঙা চোরা, ঠিক এমনি আমাদের জীবনের চলার পথেও কিন্তু এই ধরনের ভাঙা চোরা, খানা খন্দ, গর্ত এসব আসবে। এটা কিন্তু ব্যতিক্রম নয় যে একজনের মাত্র জীবনে আসবে আর কারো জীবনে আসবে না, বা কিছু মানুষের জীবনে আসবে। আমাদের অনেকে মনে হতে পারে, যাদের খুব ধনী, বিশেষ করে ছোটোবেলায় তোমাদের মনে হতেই পারে, যারা এখন স্কুলে পড়ো, ধরো 9-10 পড়ো, বা একটু বড় হয়েছে, তোমাদের অনেকে মনে হতে পারে একটু বড় হই, একটা বড় চাকরি করি, প্রচুর টাকা পয়সা আসুক, তাহলে কিন্তু আর কোনো জীবনে বাধা নেই। কারণ যাই বাধা আসবে সেই বাধাটা অতিক্রম করার জন্য তার নিশ্চয়ই কোথাও না কোথাও সমাধান থাকবে, যেটা আমি যদি ধনী মানুষ হই তাহলে আমি টাকা দিয়ে তার ব্যবস্থা করতে পারবো। গরিব মানুষরা তো সব কিছুর ব্যবস্থা করতে পারবে না। তোমাদের এই ধরনের একটা ধারণা থাকতে পারে। আসলে প্রথম কথা হচ্ছে, ধারণাটা সত্য মিথ্যা সেদিকে আমরা যদি নাও যাই, খুব সাধারণভাবে ভাবো যে যদি জীবনে বাধা না আসে তাহলে জীবনটা কেমন হবে। খানিকটা ওই দেখবে যখন আমরা তরকারি খাই, তরকারি খেতে খেতে হঠাৎ করে কখনো যদি খুব ঝাল হয়ে যায়, আর যারা ঝাল কম খায়, খুব ঝাল খেতে পারবো না, তাও কোনো রকমে একটু চিনি দিয়ে বা একটু একটু হয়তো লঙ্কাটা সরিয়ে কোনো রকমভাবে চেষ্টা করতে পারে। কিন্তু যদি তরকারিতে নুন না হয় তাহলে কিন্তু তরকারিটা একেবারে বিস্বাদ হয়। তখন কিন্তু আমরা তাড়াতাড়ি একটু নুন নিয়ে, কেউ নুন বলে, কেউ লবণ বলে, যে যা বলতে অভ্যস্ত, নিয়ে তারপর তরকারিটা স্বাদটা ফেরানো হয়। মানে তরকারিটা ঝাল কম বেশি চলে যেতে পারে, কিন্তু নুন না হলে তরকারিটা বিস্বাদ হয়ে যায়। তেমনি যদি একটা জীবন চলছে, গড়গড়িয়ে চলে যাচ্ছে, অথচ কোনো রকম কোনো বাধা আসছে না, সমস্যা আসছে না, সে খানিকটা ওই নুন ছাড়া তরকারির মতো হবে, টেস্টলেস। কেন? অনেকে মনে করতে পারো, আবার কেউ কি আর যেচে বাধা চায়? দেখো, আসলে যদি সমস্যা না আসে আমরা তো প্রস্তুত হই না। এই বছরটা, এই 2020, গত মার্চ মাসের থেকে যা চলছে, একেবারে মার্চ মাসের শেষের দিক থেকে দেখো এপ্রিল, মে, জুন, জুলাই মাস হয়ে গেল, তাহলে এই 3 মাসের ওপর আর কয়েকদিন পর প্রায় 3.5 মাস হয়ে যাবে। এই ধরনের অবস্থায় এই সমাজের বিভিন্ন স্তরের মানুষ চলছে। সব থেকে বড় কথা হচ্ছে, তোমরা যারা ছাত্রছাত্রী, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের কাছে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। একেবারে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছ, কোনো ধরনের কোনো ঘোষণাই জানতে পারছো না নিশ্চিতভাবে যে তোমাদের প্রতিষ্ঠান কবে খুলবে, তোমাদের আবার স্কুল কলেজে কবে পড়াশোনা শুরু হবে, পরীক্ষা কবে হবে, শিক্ষাবর্ষ নতুন কবে থেকে হবে, সবই তো অনিশ্চয়তা। বিরাট সমস্যা। এই ধরনের সমস্যা আগে মানুষ দেখেনি। যারা অফিস যাচ্ছে, এই কলকাতায় এক ভদ্রলোক, কালকে ফোনে কথা হচ্ছিল, তার বয়স ভালোই, মোটামুটি ধরো 56-57 বছর বয়স। তিনি তার অফিস থেকে 15 কিলোমিটার দূরত্বে তার বাড়ি, কিন্তু এখন কলকাতায় যা অবস্থা হয়েছে, বাস খুব কম চলছে, মেট্রো চলছে না,
অনেকেরই অসুবিধা হচ্ছে। আর ওই ভিড় বাসে যাওয়া মানেই হচ্ছে, বর্তমান অবস্থা তো ওই সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে না। এই বয়সে উনি একেবারে খুব আনন্দের সঙ্গে সাইকেলটাকে ভালো করে সারিয়ে নিয়েছেন। এই কালকে বলছেন যে আমি মাঝে মাঝে হয়তো কখনো সুযোগ পেলে কারো মোটর সাইকেলে যাচ্ছি, কিন্তু বেশিরভাগ সময়ই আমি সাইকেলে যাচ্ছি। তখন আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ির থেকে অফিস কত কিলোমিটার? বলছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার সাইকেল নিয়ে যাচ্ছেন, গিয়ে অফিস করছেন, আবার বিকেলবেলায় 15 কিলোমিটার সাইকেলে করে ফিরছেন। বলার কথা এটাই যে 56-57 বছরের বয়স্ক ভদ্রলোক কলকাতা শহরে থাকেন, একেবারে অত্যন্ত প্রত্যন্ত গ্রামে যারা থাকেন না, তারা সাইকেল কিন্তু চালান, ভালোই সাইকেল চালান, তাদের প্রয়োজনও হয়, বাস কম, এবং তারা কিন্তু এই সাইকেল চালাতে অভ্যস্ত। বক্তব্য হচ্ছে দুজনই ভদ্রলোক, ইনি কলকাতায় থাকেন, উনি গ্রামে থাকেন, হতে পারে, কিন্তু গ্রামের মানুষটি উনি সাইকেল চালাতে অভ্যস্ত, প্রতিদিন তাকে হয়তো কয়েক কিলোমিটার সাইকেল করে যেতে হয়, হতেই পারে, কারণ সেখানে বাসের সুবন্দোবস্ত নেই এখনো অনেক জায়গায়। আর তারা তো কলকাতাতে মেট্রো রেলে যান, বাসে যান, অভ্যস্ত, এত বছর ধরে অভ্যস্ত। হঠাৎ করে কিন্তু তার এই ধরনের পরিস্থিতিতে তার খুব আনন্দের সঙ্গে বলছেন খুব ভাল লাগছে, এখন সাইকেলটা নতুন করে সারিয়ে নিয়ে না সাইকেল নিয়ে 15-30 কিলোমিটার যাতায়াত করছে। কিসের জোরে তিনি এটা পারছেন? তার কি হঠাৎ শারীরিক ক্ষমতা বেড়ে গেল? 57 বছর বয়সে হঠাৎ করে কি তার শারীরিক শক্তি বেড়ে গেছে? তা নয়, তার মানসিক শক্তি বেড়ে গেছে, মানসিক বল বেড়ে গেছে, ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি এমন শক্তি, দেখো আমরা বিজ্ঞানে পড়ি না, তাপ শক্তি, বৈদ্যুতিক শক্তি। আরে বৈদ্যুতিক শক্তির জোরেই তো আমরা এই যে লাইট চলছে, ফ্যান চলছে, সমস্ত কিছু, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিভিন্ন রকম সবই তো গেজেট, তো বৈদ্যুতিক। এই বৈদ্যুতিক বলো, তাপ বলো, যান্ত্রিক বলো, রাসায়নিক বলো, বিভিন্ন রকম শক্তি আছে, সৌর শক্তি আছে, এত রকম, সোলার এনার্জির কথা আমরা বলি, এত রকম শক্তি আছে। কিন্তু একটা শক্তি কাছে অন্য শক্তি, আমি প্রতিযোগিতা করছি না, কিন্তু ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে অনেক কিছু শক্তি থাকলেও যেন উঠে দাঁড়াতে ইচ্ছে করে না, ম্লান হয়ে যায়। ইচ্ছা শক্তি মানে কোথাও একটা যাব, আর যখনই আমার ভেতরে ইচ্ছা শক্তি জেগে ওঠে তখন কিন্তু আমার মনে হয় আমি এটা করবই করব। স্বামীজি খুব সুন্দর একটা গল্প বলছেন। গল্পটা কি না, একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তার গ্রামে বাড়ির বাইরে বসে আছেন। এই যেমন গ্রামের বাড়িতে শীতকালের দিনে রোদ পোয়ান, বয়স্ক ভদ্রলোক বসে আছেন। তো একজন মানুষ ওই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হেঁটে হেঁটে, অপরিচিত, ইনি ওনাকে চেনেন না, কিন্তু ওই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন মানে উনি অন্য একটি গ্রামে যাবেন, কিন্তু ঠিক ওই গ্রামটা আসতে আর কতক্ষণ লাগবে বা কত দূরত্ব ঠিক বুঝতে পারছেন না, অপরিচিত তো, রাস্তাতে অভ্যস্ত না। তিনি ভাবলেন সামনে একজনকে পেয়েছি, বয়স্ক মানুষ, জেনে নি, অভিজ্ঞ মানুষ, তিনি তো জানবেন। তাকে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এবার জিজ্ঞেস করছেন, মানে যিনি আসছিলেন তিনি দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা ওই অমুক গ্রামটার নাম বলেছেন, এটা এখান থেকে আর কত দূর? তিনি কোনো উত্তর দেননি, ওই বুড়ো মানুষটি কোনো উত্তর দেননি। তো ইনি ভেবেছেন কানে বোধহয় কম শোনেন, বয়স হয়েছে। আরও কয়েকবার উনি বলেছেন, একটু জোরেই বলেছেন যে আচ্ছা শুনতে পাচ্ছেন, এই গ্রামটা, যে গ্রামটার নাম বলছি, এটা এখান থেকে কত দূর? কয়েকবার বলে যখন দেখলেন যে কোনো উত্তর পেলেন না, তিনি বুঝতে পারলেন যে ইনি কানে কম শোনেন, তাই এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। এবার উনি এগোতে শুরু করেছেন। যেই উনি এগোতে শুরু করেছেন, এই বুড়ো মানুষটা দেখতে পেয়েছে যে এগোতে শুরু করেছেন। উনি বলছেন, মশাই আপনি বলছিলেন যে এই গ্রামটা কত দূর? এখান থেকে মাইল খানেক হবে। এই মানুষটা, যিনি এতবার জিজ্ঞেস করলেন, তিনি বিস্মিত হয়ে গেলেন যে আমি এতবার জিজ্ঞেস করলাম তখন উত্তর দিলেন না, এখন হঠাৎ আমাকে যেচে বলছে যে এখান থেকে মাইল খানেক হবে। তিনি এবার জিজ্ঞেস করছেন, আচ্ছা আমি এতবার জিজ্ঞেস করছিলাম তখন আপনি বললেন না কেন? তখন এই বুড়ো মানুষটা খুব সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন
এতক্ষণ আপনি দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলেন, আমি জানবো কি করে যে আপনার যাওয়ার ইচ্ছা আছে কিনা? যেই আপনি হাঁটতে শুরু করেছেন দেখলাম যে না, আপনার যাওয়ার ইচ্ছা আছে। যখন আপনার যাওয়ার ইচ্ছা আছে দেখলাম, তখন আমি আপনাকে বলে দিলাম গ্রামটা কত। মানে যখন আমাদের কোথাও পৌঁছতে ইচ্ছে করবে, তখন ব্যবস্থা আপনা আপনি চলে আসবে, গড়গড়িয়ে চলে আসবে। ওই ভদ্রলোক ভাবতে পারতেন যে আমি বাস চলছে না, খুব কম চলছে, মেট্রো চলছে না, আমার বয়স হয়ে গেছে 57, কি দরকার আছে? সেই জন্য আমরা কি করব না, তিনি ভাবছেন যে আমাদের এই সাইকেল নিয়ে আমাকে যেতে হবে। কি সুন্দর! এই শুনতে শুনতেই বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দেয়, প্রশ্ন করে। এখনই একটা প্রস্তাব এলো যে আজকে যে পাঠচক্রের যে বিষয়টা, সেই বিষয়টা যদি ওপরে লিখে দেওয়া হয় তাহলে ভালো হয়। আসলে প্রত্যেক দিন তো একটা বিষয়ের উপরে আলোচনা হয়, মানে মেন একটা বিষয় থাকে। তো আজকে আমরা এইটুকু শুনতে শুনতেই বুঝতে পারছি যে আমাদের ইচ্ছা শক্তি, ইংলিশে বলে উইল পাওয়ার, এই ইচ্ছা শক্তি কি, ইচ্ছা শক্তি আমরা কি করে বাড়াবো, এবং সব থেকে বড় কথা হচ্ছে যুব সমাজ সামনে জীবনে চলার পথে যে বাধাগুলো আসবে, সেই বাধাগুলো সে দূর করতে গেলে তার ইচ্ছা শক্তিকে কিভাবে প্রয়োগ করতে পারে। স্বামী বিবেকানন্দের আলোকে আমরা এগুলো একটু জানতে চাইছি স্বল্প পরিসরে। আমাদের প্রত্যেকের কতকগুলো জিনিস দরকার, তো একটু আগে বলছিলাম গরমকালে যতই হোক, আজকাল অত্যন্ত গরিব মানুষের বাড়িতেও হয়তো দেখা যায় যে একটা ফ্যান আছে, খুব সাধারণ একটা ফ্যান হয়তো অনেকের বাড়িতে আছে, না হলে হাত পাখা দিয়ে করছে। কিন্তু একটা হাওয়া, আসলে অনেক সময় গ্রামের দিকে পুকুর থাকে, চারিদিক খোলা, এত সুন্দর হাওয়া আসে, ফ্যানের দরকারই হয় না, ফ্যানের দরকারই হয় না। ঘটনা হচ্ছে যে এই যে পরিস্থিতি, সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের যে রামকৃষ্ণ মিশনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে না, নরেন্দ্রপুর, পুরুলিয়া, রামহরিপুর, বিভিন্ন জায়গায় যে রয়েছে, দেওঘর, একটা সময় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন এ কী ছিল যে ওদের হোস্টেলে, ওখানে বিদ্যাপীঠে কোনো ফ্যান ছিল না। মানে ছাত্ররা কিন্তু, পুরুলিয়াতে গরম ভালোই পড়ে, কিন্তু কোনো ফ্যান ছিল না। পরবর্তী ক্ষেত্রে এটা হয়েছে। তাহলে এমন দেখা যাচ্ছে ফ্যানটা না হলেও চলে যাচ্ছে। ওই যে বললাম গ্রামে অনেক বাড়িতে কিন্তু ফ্যান নেই, ওই যে হাওয়া পাচ্ছে, মানে কোথাও না কোথাও এগুলো যেন না থাকলেও চলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস না থাকলে আমরা কিছুতেই পারবো না, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, এই মানসিক শক্তি, এই মনের শক্তি, যেটাকে কনফিডেন্স আমাদের, সেইটা আমাদের খুব প্রয়োজন। তো কি করে ইচ্ছা শক্তি আমরা বাড়াবো, আর যুবকদের ইচ্ছা শক্তির কেন বেশি করে প্রয়োজন? স্বামীজির একটা কথা আমরা একটু স্মরণ করে নিই। স্বামীজি এক জায়গায় বলছেন যে যুবকদের সম্বন্ধে বলছেন যে কেমন যুবকদের প্রয়োজন, মানে যুবকদের কেমন প্রয়োজন, সমাজের জন্য, দেশের জন্য কেমন যুবক প্রয়োজন। বলছেন তার অন্যতম গুণ হবে তারা আশিষ্ট হবে। আশিষ্ট মানে আশাবাদী। তারা দৃঢ়িষ্ঠ হবে, দৃঢ়িষ্ঠ মানে দৃঢ়চেতা। বলিষ্ঠ হবে মানে শারীরিক এবং মানসিক বল, ইচ্ছা শক্তি থাকবে, এবং মেধাবী হবে মানে বুদ্ধিমান, বিচার করতে শিখবে, আমার এটা করা উচিত না করা উচিত নয়। ইচ্ছা শক্তির একটা উদাহরণ দিই। ধরা যাক, যেমন তোমরা আজকালকার ইয়াং ছেলেমেয়েরা দেখো, এই যে প্রচুর গেমস খেলো মোবাইলে। আজকাল বাড়িতে যদি খুব অভাবও থাকে, তাও মা বাবাকে কষ্ট করে একটা স্মার্টফোন কিনে দিতে হচ্ছে ছেলে মেয়েদের। হয়তো বাড়িতে তার খাবারের কুলোচ্ছে না, খাবারের অভাব আছে, সেখানেও ফোনটা কিনে দিতে হচ্ছে। কেন? ছেলে মেয়ে বলছে স্মার্টফোনটা খুব প্রয়োজন, না হলে আমার পড়াশোনা আটকে যাবে। সত্যিই কি আটকে যাবে? সেটা কিন্তু একেবারেই বিচার্য বিষয়, বিতর্কের বিষয় হয়ে গেল। প্রথমে আমরা যদি ভাবি যে ওই যে ফোনটা আমরা নিলাম, এবার ফোনটাকে আমরা ব্যবহার করছি, এই ব্যবহার করার জন্য পড়াশোনার কারণেও করতে পারি, গেমসের জন্য করতে পারি, ডিকশনারির জন্য করতে পারি, বিভিন্ন কারণে করতে পারি। আমি পৃথিবীর খবর জানার জন্য আমি গুগল সার্চ করতে পারি, বিভিন্ন রকম করতে পারি, সব ঠিক আছে। কিন্তু আমি এইটা জানি
যেটা যদি সারাক্ষণ আমি এই যন্ত্রটাকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমার খারাপ হবে, আমি জানি। আমার বাবা মা, মামা, কাকা, জ্যাঠা বলছে বলে নয়, আমি বুঝতেও পারছি। আর অন্য দিক দিয়ে যে আমি জানি যে এটা দিয়ে একদম না করি তাহলেও কিন্তু আমার চলে যাবে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আমি জেনেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই যতটা সময় করা উচিত তার থেকে অনেক বেশি সময় আমি অপচয় করছি ওই যন্ত্রটার পেছনে। কেন? আমি জানি তো এটা ক্ষতি হবে, তাহলে আমি করতে পারছি না কেন? আমার একটা শক্তির অভাব আছে। আমার মনের মতো এমন একটা শক্তি থাকতে হবে যে শক্তি আমাকে ওখান থেকে আটকে দেবে। আমার ইচ্ছে হবে, কিন্তু ইচ্ছে হলেও তার যে শক্তি, এই ইচ্ছা শক্তির যে শক্তি, সেই শক্তি দিয়ে ওই যে ইচ্ছাটা আমার পক্ষে হানিকারক সেটাকে দমিয়ে দেবে। এই হচ্ছে বিবেকানন্দের ভাবনা। অর্থাৎ তিনি বলছেন কি, তুমি যখন আজকে আমরা যখন জীবনে চলি, এই যে একটু আগে বলছিলাম যে জীবনে চলার পথে বাধা আসবে। এই যে 2020-তে সবাই বলছে না যে কখন পরীক্ষা হবে, কখন শিক্ষাবর্ষ হবে, এটাও তো একটা এক্সপিরিয়েন্স হলো যে এই ধরনের আসছে। তার মধ্যেও আমরা কি যারা পড়াশোনা করবে, যারা ছাত্রছাত্রী, তারা বই আছে, খাতা আছে, তারা কোনোভাবে হয়তো শিক্ষক মহাশয়দের সাহায্য পাচ্ছে, বাড়িতে কারো সাহায্য পাচ্ছে, বিভিন্নভাবে তারা বসে থাকবে কেন? তারা করুক চেষ্টা, এটা হচ্ছে উদ্যম। সেই জন্য স্বামীজি কি বলতে চাইছেন, বলছেন যে তুমি আজকে যেখানে দাঁড়িয়ে, কি সুন্দর কথা আপনারা দেখুন, আপনারা শুনলে বুঝতে পারবেন, আপনারা যারা অভিজ্ঞ মানুষ, আর তোমরা যারা যুবক যুবতী, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরাও বুঝতে পারবে স্বামীজি কত র্যাশনাল কথা বলছেন। স্বামীজি বলছেন মানে র্যাশনাল নয়, স্বামীজির কথাটা কত র্যাশনাল আমরা বিচার করে দেখতে পারি। স্বামীজি বলছেন যে তুমি আজকে যেখানে দাঁড়িয়ে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে অবস্থায় দাঁড়িয়ে আছি, বলছে এটা তো ফল। কিসের ফল? বলছে অতীতে তুমি যা কর্ম করেছো তার ফল হিসেবে তুমি বর্তমানটা এসে পৌঁছেছো। আবার বর্তমানে তুমি যে কর্ম করবে বা যেভাবে তুমি করবে, ভবিষ্যতে গিয়ে তুমি এই বর্তমানটারই ফল পাবে। একদম খুব লজিক্যাল সিকোয়েন্সটা কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমরা কোথায় আছি? প্রেজেন্টে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে খুব ইললজিক্যাল কাজ করি। সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমরা মানে সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে ইললজিক্যাল করি। এখানে তো কাউকে বলা হয়নি, কারোর তো আঁতে লাগার কথা নয় যে আমাকে কেন ইললজিক্যাল বলা। আমরা সাধারণ মানুষ, ভারতবর্ষে 135 কোটি জনসংখ্যা। সুতরাং আমি বলতে চাইছি অনেক মানুষই আমরা সিদ্ধান্তটা নিতে পারি না। আমরা প্রেজেন্টে আছি, বর্তমানে আছি, কিন্তু আমরা খুব সময় নষ্ট করি অনুতাপ করে, অনুশোচনা করে, অতীতে কি ভুল করেছি, পড়াশোনা করিনি, কিচ্ছু করিনি, একেবারে ফাঁকি বেড়ে বেরিয়েছি, আজকে তার ফল পাচ্ছি, এইসব ভাবছি। ভবিষ্যৎ আমার অন্ধকার। আরে দুটোই তো আমরা ভুল করছি। অতীতের জন্য যে এত মন খারাপ করছি, আমরা কি অতীতটা আর ফিরে পাবো? 2017 সালে যদি আমরা ভুল করেও থাকি, কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, 2017 সালটাকে আমরা ফিরে পাবো? নিবেদিতা বলছে, নিবেদিতাকে তো মার্গারেট এলিজাবেথ নোবেল থেকে নিবেদিতাতে যে ট্রান্সফরমেশন সে তো করছেন স্বামী বিবেকানন্দ, তার গুরু। আর স্বামী বিবেকানন্দ বলছেন আমি আমার সব থেকে বেশি সময় ব্যয় করেছি এই মার্গারেটকে নিবেদিতাতে তৈরি করতে। কারণ কি? কারণ এই নিবেদিতাই ভবিষ্যতে ভারতবর্ষে কি তার বিরাট অবদান, যারা একটু নিবেদিতার জীবন পড়বে বা পড়া আছে তারা জানেন, তোমরাও একটু পড়ে দেখবে। নিবেদিতা কি বলছেন, ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে নিবেদিতার যে কি অবদান ভাবা যায় না। তিনি জন্মসূত্রে ভারতীয় নন, কিন্তু কর্মসূত্রে ভারতীয়। অদ্ভুত। এলেন অন্য এক দেশ থেকে আর আপন করলেন অন্য এক দেশকে। আমাদের সৌভাগ্য যে তিনি ভারতকে আপন করলেন। আর তিনি এসেছিলেন কিসের টানে? বললেন যে দেশে স্বামী বিবেকানন্দর মতো মানুষের জন্ম হয়, আমি সেই দেশটিকে দেখতে চাই, আমি সেই দেশের মানুষের সেবা করতে চাই। কি অসাধারণ! বলছেন
যে আমি সেই দেশটি যে দেশে স্বামী বিবেকানন্দের মতো মানুষ জন্মগ্রহণ করেছেন, পার্সিয়ালিটি নয়, পক্ষপাতিত্ব নয়। কি সুন্দর। এবার তিনি বলছেন, নিবেদিতা কি সুন্দর একটা কথা বলছেন অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নাও, অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নাও, নিজে চিন্তা করে পথ বার কর। তার মানে আমরা 2017-তে কিছু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। হয়তো 2017টা একটা ছাত্র ভাবছে আমি পুরো বছরটাই প্রায় না পড়ে কাটিয়েছি, এই এখানে ক্রিকেট ম্যাচ, ওখানে ফুটবল ম্যাচ, এখানে সিনেমা দেখা, এখানে মোবাইল নিয়ে খেলা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এই করে বেরিয়েছি। কোনো রকম পরীক্ষার একটু পড়ে ওই 3টে সাবজেক্টে ফেল, 4টে সাবজেক্টে পাস, এই করে হয়তো প্রমোশন পেয়েছি। এই অবস্থায় কিংবা প্রমোশন পাইনি, একটা বছর পুরো ওইভাবে নষ্ট করেছি। নিবেদিতা বলছেন ওইটা নিয়ে তুমি মন খারাপ করছো কেন? তুমি অতীতের তো একটা ভুল হয়েছে বুঝতে পারছো, ওখান থেকে শিক্ষা নাও। তাহলে তুমি এখন যে ইয়ারটায় আছো, এখন যখন সময় নষ্ট করছো, তখন তোমার সত্যিকার তো 2017-র জন্য অনুতাপ হচ্ছে না? ওটা তো আমরা কুমিরের কান্না কাঁদছি, একদম পরিষ্কার এত অঙ্কের মতো। স্বামীজি কি বলছেন, তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার অতীতে যে কর্ম করেছো তার ফল। আবার তুমি এখন যা কর্ম করবে তার ফল তুমি ভবিষ্যতে পাবে। তো ভবিষ্যৎ আসছে, আমরা এখন থেকেই ভাবছি এখন যে অবস্থা চলছে এবছর, আগামী বছর লোকে চাকরি পাবে না, কলকারখানা চাকরি দেবে কোত্থেকে, এত ছাঁটাই করতে হবে, প্রোডাকশন কোথায়, প্রোডাকশন হচ্ছে তো বিক্রি কোথায়, অফিসে, সরকারি অফিসে হয়তো বিজ্ঞাপন বেরোবে না, স্কুল কলেজে চাকরি পাবে না, ব্যবসা করবে লোকে, দোকানে খদ্দের পাবে কোথায়? আরে ক্রেতাদের পকেটে পয়সা নেই, তারা কিনতে যাবে কি করে? দোকান খুললেই তো হলো না। এই ভেবে তারা এখন থেকেই দুশ্চিন্তায় কাটাচ্ছে। স্বামীজি বলছে তুমি দুটোই ভুল করছো। তুমি অতীতের জন্য অনুতাপও করো না, আর ভবিষ্যতের জন্য তুমি চিন্তা করো না, দুশ্চিন্তা করো না। তুমি বর্তমানটাকে তৈরি করো তোমার ইচ্ছা শক্তির সাহায্যে, তোমার ভেতরে মানসিক স্ট্রেংথটাকে বাড়াও, তুমি আশিষ্ট হও, তুমি এই আশা রাখো যে ভবিষ্যৎটা তুমি ভালো করবে। কেন? তুমি অতীতের ভুল থেকে শিক্ষা নাও, অতীতে তুমি সময়টাকে অপচয় করেছো, তাই আজ তুমি এত অসুবিধায় পড়েছো, সংকটে পড়েছো। আর তোমার বন্ধু যে তখন পড়াশোনা করতো, সময়টা সদ্ব্যবহার করেছে, সে কিন্তু দিব্যি এখন কলেজে ভালো করেই পড়াশোনা করছে, সে কিন্তু প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, 21-এ না হলে 22-এও চাকরি পেয়ে যাবে। ও কি করছে? ও সময়টাকে সদ্ব্যবহার করেছিল তখন, তার ফলও এখন পাচ্ছে। আর একজন সময়টা অপচয় করেছে, তার ফলও পাচ্ছে। তার ফলটা কি পেল না, ও এখন খুব কঠিন অবস্থায় আছে, খুব সংকটে আছে। সেই জন্য ও আরো দুশ্চিন্তায় যে ভবিষ্যৎ আমার কি হবে। দুশ্চিন্তা করার দরকারই নেই তো, কারণ ভবিষ্যৎটা নির্ভর করে যদি বর্তমানের উপর। বর্তমানটা আমি অতীতের ভুলটা করবো না। নিবেদিতা কি সুন্দর বলছে, অতীতের ভুলটা থেকে তুমি শিক্ষা নাও, নিয়ে বর্তমানে ওই ভুলটা করো না। এবার নিজেরা চিন্তা করে পথ বার করো। নিজেরা চিন্তা করে পথ বার করো মানে তুমি নিজে ভাবো তোমার কি ক্ষমতা, তুমি সেই ক্ষমতা দিয়ে নিজে ভবিষ্যতের রাস্তা তৈরি করো। স্বামী বিবেকানন্দ কি অসাধারণভাবে বললেন, তুমি বর্তমানে যে এখানে আছো, তুমি কিসের জন্য, তুমি যে অবস্থায় আছো এর জন্য তুমি নিজে দায়ী। তুমি অন্যকে দোষ দিচ্ছ কেন? তুমি অতীতে যেভাবে কাজ করে এসছো, যে কর্মটি করে এসছো, তার জায়গায় তুমি বর্তমানে তার ফল ভোগ করছো। আবার ভবিষ্যতে তুমি যে ফল চাইছো তার জন্য বর্তমানটাকে তোমাকে সেইভাবে তৈরি করতে হবে। একদম পরিষ্কার কথা। একটা ছোট্ট উদাহরণ, একজন ব্যবসায়ী অতীতে কাস্টমারদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, ক্রেতাদের সঙ্গে মানে মনেই করে না মানুষ, দুচ্ছাই করে। হয়তো এমন হতেই পারে তার একটা মনোপলি ছিল, মানে ওইখানে ওই এলাকার কোনো মিষ্টির দোকানই ছিল না, একটাই মিষ্টির দোকান ছিল, লোকে খারাপ ব্যবহার হলে ওখানেই যায়। এবার কিছুদিন পরে একটা মিষ্টির দোকান ওখানে হয়ে গেছে নতুন। এই খারাপ ব্যবহারের বিক্রেতার কাছে কজন যাবে? ওনার ব্যবহার খুব মিষ্টি, মিষ্টির কোয়ালিটি যদি একটু কম বেশি হয়ও ব্যবহার এত ভালো যে মানুষ গিয়ে বলছে ওই মিষ্টিটা যদি মিষ্টি না হয়, তার মিষ্টি ব্যবহারের জন্য মিষ্টিটা আরো বেশি মিষ্টি হয়ে যাচ্ছে। অসাধারণ। এই যে জায়গাটা,
সঙ্গে সঙ্গে ওই মিষ্টান্ন বিক্রেতা তিনি বর্তমানে এসে দেখছেন, আরে আমি অতীতে তো প্রচুর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, তার জন্য আজ আমি এখানে, আমি শুরু করে দেবো আজ থেকে আমার মানসিক শক্তি, আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবই করব। একদম শব্দ ব্রহ্ম, আজ থেকে শুরু করে দিলাম। ভবিষ্যতে কী হবে দুশ্চিন্তা করছি না, ভবিষ্যৎ আমি দেখিনি। আমরা কে ভবিষ্যৎ দেখেছি? ভবিষ্যৎ দেখিনি বলে ভবিষ্যতের কথা ভাববো না, আর অতীতটা পেরিয়ে গেল বলে ওটা ফিরে পাবো না বলে ওর দিকে তাকাবো না। আর যেটাকে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত সেটাকে খুব যত্ন করব, খুব যত্ন করব। এবং এটাই হয়ে থাকে, যারা যেখানে যখন যেখানে চাকরি করেন, কাজ করেন, যা করেন সর্বত্র ওইখানে, এখনই একটা কোয়ার্টারে আছেন, অন্য কোয়ার্টারে চলে গেছেন, সেই কোয়ার্টারে নতুন করে বাগানটা তৈরি করছেন। ওই বাগানটার কথা ভাবছেন না, কারণ ওই বাগানে আম গাছ ছিল, জাম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, ভেবে কী হবে? ওই বাগানটা তো তারা নেই, সে অতীতের কথা ভাবছেন না। এই ছোট্ট কোয়ার্টারে এসে ওখানে অল্প জায়গা, ওখানে একটু ফুল গাছ করলেন। এখানে দেখছে ওই আম, জাম, কাঁঠাল, নারকেল গাছ করা যাবে না, ছোট্ট ছোট্ট ফুল গাছ করে খুব যত্ন করে তাদেরকে আদর করছেন, ওই ফুল গাছগুলোকে বড় করছেন। একবারও ভাবছেন না ভবিষ্যতে আবার এই কোয়ার্টারটা ছেড়ে অন্য কোথাও যেতে হবে। ভবিষ্যৎ। তাহলে বর্তমানে এই মিষ্টি বিক্রেতা তিনি ভালো ব্যবহার করতে শুরু করেন, 5 বছর পর দেখা গেল ভবিষ্যৎ এলো, এই বিক্রেতা অবাক হয়ে গেল, তার ব্যবসা আবার ঘুরে দাঁড়িয়েছে। নিবেদিতার কথা সত্য, অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নাও। এবার মনে করুন একজন বিক্রেতা দুর্ব্যবহার করতেন, তার ফলে আজকে তার ব্যবসা পড়ে গেছে, তারপরও তিনি শিক্ষা নিলেন না। মাঝে মাঝে বলেন, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছি, আগে খুব করতাম, এই তার জন্য এটা হয়েছে, ব্যাস ওই পর্যন্ত। বিবেকানন্দকে ধরেননি, বিবেকানন্দ বলছে তুমি দেখো ওখান থেকেই তো এখানে পৌঁছেছো, আবার এখান থেকে তো ওখানে পৌঁছবে। এটা একটা ব্রেক জার্নিটা হচ্ছে পাস্ট টু ফিউচার, মাঝে প্রেজেন্ট একটা স্টেশন। তো এই স্টেশনটায় তুমি যখন এসে দাঁড়িয়েছো, তুমি একবার দেখো তুমি আজকে কেন এত ভুগছো। তখন যার ওই পরিবর্তন করতে নিজেকে ইচ্ছে করবে না, সে ভবিষ্যতে তার অবস্থা আরো খারাপ হবে। সেই জন্য স্বামীজি তোমাদের কাছে কি বললেন? তোমাদেরকে বললেন তোমরা ভবিষ্যৎ খুব ভালো হবে এটা আশা রাখো, কখনো হতাশ হও না, আশিষ্ট। কেন? কারণ বারবার বলছেন ম্যান ইজ দ্য ক্রিয়েটার অফ হিজ ওন ডেস্টিনি। মানুষই নিজের ভাগ্য নিজে গঠন করে। আমার ভাগ্যটা কেউ একজন এসে গড়ে দেবে না। একজন যে যা চাইছে তাকে তার চেষ্টার ফসল, একেবারে পরিষ্কার কথা। এবং এই চেষ্টা করতে গেলে বাধা আসবে। বাধা মানে অনেকে ঠাট্টা করবে, ও আবার চেষ্টা করছে এই করার জন্য, ও বলে কিনা সরকারি চাকরি পাবে। এখন সরকারি চাকরিই নেই, মানুষ অনেক রকম ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, অনেকে বাধা দেবে। স্বামীজি বলছেন যে কোনো কাজ করতে গেলে আসবে, তুমি ঝেড়ে ফেলে দাও। কখন ঝেড়ে ফেলবে? তোমার মনের মধ্যে আশা রাখবে আমি চেষ্টা করছি, সুতরাং আমি পারবই পারবো। ওই যে মানসিক শক্তি, ওই যে ইচ্ছা শক্তির ফলে কি না হয়, একেবারে আমি পারবই। এই যে চিন্তা, একে কি বলে? এটাকেই বলে ইতিবাচক চিন্তা, পজিটিভ থট। স্বামী বিবেকানন্দ মানে আমাদের চিন্তা হবে পজিটিভ। পারি না পারি, আমরা পারবো, এটাই হবে আমাদের ভাবনা। এবং আমরা যেটায় পৌঁছতে চাইছি, তোমাদের যদি কারো ইচ্ছে থাকে যে তুমি আজকে অমুক চাকরি করবে, অমুক বিষয় নিয়ে তুমি অনার্স পড়াশোনা করবে, তুমি চেষ্টা করে যাও। আগের থেকেই যদি ভাবো ভবিষ্যতে আমি এটা অনার্স পেতে পারি, ওটা আবার ভবিষ্যৎ। তুমি তো বর্তমানটাকে নিয়ে নষ্ট করছো। বর্তমানটায় তোমার 100% এফোর্ট দাও। স্বামীজি বলছেন ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হবেই হবে। কারণ কি? ভবিষ্যৎটা হচ্ছে বর্তমানের ফল। একদম অ্যাবসলিউটলি। যিনি যেখানে লেগে থেকেছেন, সেটা ক্রিকেটার হন, পলিটিশিয়ান হন, বিজনেসম্যান হন, ব্যুরোক্র্যাট হন, যিনি প্রত্যেক জায়গায় আজকে ধরা যাক কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একদিনে মুখ্যমন্ত্রী হননি। তিনি এই রাজনীতিতে বহু বছর ধরে
এই রাজনীতির সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন এবং ভবিষ্যৎটা মুখ্যমন্ত্রী হবেন তার মনে মনে ইচ্ছেও ছিল, তার জন্য লেগেছেন, লড়েছেন, কত মার খেয়েছেন, কত গালিগালাজ খেয়েছেন, কত রকম হয়েছে, অন্যায় দুর্নীতির সঙ্গে নিজেকে ঢুকতে হয়েছে, বেরোতে হয়েছে, এই ধরনের জিম করতে হয়েছে, কিন্তু একেবারে তার গোলটা আমি মুখ্যমন্ত্রী হব, নাও হতে পারতেন, কিন্তু ভেবে রেখেছেন, আলটিমেটলি হয়েছে। এমন হতেই পারে, এমন হতেই পারে তিনি হয়তো ভেবেছিলেন, হতে পারেননি, তাও হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী নাও হতে পারেন, তিনি রাজনীতির যে রাস্তায়, সেই রাস্তায় অনেক দূরে এগিয়ে গেছেন, মানে একজন বড় রাজনীতিবিদ হয়েছেন, একজন ফুটবলার বড় ফুটবলার হয়েছে, একজন মুচি বড় মুচি হয়েছে, একজন শিক্ষক বড় শিক্ষক হয়েছে। এই চারজনই কিন্তু সমান, ওই মুচি ভাই, ওই শিক্ষক ভাই, ওই রাজনীতিবিদ দাদা, ওই প্রশাসক, ওই ক্রিকেটার, ওই প্রত্যেকেই কিন্তু সমান, কারণ প্রত্যেকের আলাদা ফিল্ড আছে, প্রত্যেকের আলাদা ক্ষেত্র আছে। ক্রিকেটার কোনোদিন ফুটবল নিয়ে মাথা ঘামান না ইন জেনারেল, কারণ তার বিষয় ক্রিকেট। সাহিত্যিক সাহিত্য নিয়েই বেশি মাথা ঘামান এবং এটাই স্বাভাবিক। তার মানে সাহিত্যিক ফুটবল জানেন না তা বলছি না, কিন্তু প্রত্যেকের একটা বিষয় থাকে। স্বামীজি বলছেন ওই বিষয়টা সম্বন্ধে তোমাদের কি বলছেন, তোমরা দৃঢ়িষ্ঠ হও, ডিটারমিন্ড হও, দৃঢ়চেতা, আমার ওইটাই হচ্ছে গোল। আমার ট্রেন লেট করছে, কিন্তু আমি তবু আশা ছাড়িনি, আমি হাওড়া স্টেশন পৌঁছবই পৌঁছবো। এমন হয়েছে চেন্নাই থেকে ম্যাড্রাস থেকে ট্রেন ছেড়েছে, 27 ঘন্টা 28 ঘন্টায় হাওড়া এসে পৌঁছানোর কথা, সেই ট্রেন এসে পৌঁছেছে 67 ঘন্টা পরে, 72 ঘন্টা পরে, কিন্তু প্যাসেঞ্জাররা ট্রেন থেকে নেমে চলে যান না। তারা কিন্তু জানেন আমার ট্রেন হাওড়া পৌঁছবে, ওই আমাকে হাওড়া পৌঁছতেই হবে। ওই যে ডিটারমিনেশন, ওই স্বামীজি বলছেন দৃঢ়িষ্ঠ, দৃঢ়চেতা। যতক্ষণ আমরা মানসিকভাবে দুর্বল, আমাদের ওই ডিলে ডেলিং ডাইলেমাতে আছি, উই আর ইন এ ফিক্স, আমরা দ্বন্দ্বে আছি, হ্যাঁ হয় এটা হবে, না হলে ওটা হবে। এই হয় এটা হবে, না হয় ওটা হবে কারা বলে? যারা দুর্বল মনের। যারা সবল মনের তারা বলে ওটাই হবে, ওটাই হবে। স্বামীজি আমাদের মনটাকে সবল করতে চাইছেন, তোমাদেরকে বেশি করে। কেন? কারণ যুবক যুবতীরা ছাড়া দেশের অবস্থা উন্নত হতে পারে না, সমাজের অবস্থা উন্নত হতে পারে না। হাল ধরবে যুব সম্প্রদায়, স্বামীজি সেটা জানেন। স্বামীজি বলছেন না যে আমরণ আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। এই যে কি সুন্দর বলছেন, জগতে এসেছিস তার দাগ রেখে যা। আরে সবাই তো এলো, জন্মালো, বড় হলো, আস্তে আস্তে বুড়ো হলো, মারা গেল, তা নয়। এমন কিছু করো তুমি যাতে সমাজের কল্যাণ হয়, যাতে দেশের কল্যাণ হয়। তুমি যাই করো, কতগুলো বাচ্চা অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব, তারা কোনোদিন পড়াশোনা করতে পারবে না, তাদের বাড়িতে মা বাবা পড়াতে পারবে না, লিটারেলি পড়াতে পারবে না, সম্ভব নয়। কারণ তারা জানে না দুপুরে খেলে রাত্রে খাবার জুটবে কিনা। সবসময় তো করোনার মতো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এসে 3 মাস 6 মাস 9 মাস ধরে রেশন দেবে না, মানে এক্সট্রা রেশন দেবে না। ঘটনা কি? তাহলে কি করতে হবে? ওই বাচ্চাগুলো যদি কালেকটিভলি দেখা যায় যে 12 জন বাচ্চা আছে, ওই 12 জন বাচ্চাকে নিয়ে একটা ছোট্ট পাঠশালা ধরনের করে তাদেরকে অন্ততপক্ষে কিছুটা ক্লাস 4 পর্যন্ত আস্তে 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 পড়ানোর দায়িত্ব আমাদের মতো অনেক মানুষ নিতে পারে। তার জন্য আর্থিক অনুদান যেটা দরকার, আমাদের বহু মানুষ সেটা কিন্তু এগিয়ে এসে করতে পারে। কিন্তু তোমাদের মতো কয়েকজনকে এগিয়ে আসতে হবে ওই পুরো বিষয়টাকে একেবারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, লিডিং পার্টে থাকা। বিবেকানন্দ তোমাদেরকে বলছেন তোমরাই লিড করো। লিড করো মানে লিডার হয়েও না, লিড করবে কিন্তু লিডার হবে না। কেমন ধাঁধা, কেমন একটা হেয়ালি। লিড করব কিন্তু লিডার হব না। হ্যাঁ, লিড করবে, মানসিকতা লিড করার নয়, মানসিকতা সেবা করার। মানে তুমি তখনই আর নেতা হবে না, তখন কি হবে? তুমি মানুষকে সেবা করার সুযোগ পেয়েছো, এই মনটা তৈরি করবে। অদ্ভুত সেই মনটাকে বিবেকানন্দ বলছেন বলিষ্ঠ।
ওই বলিষ্ঠ মন, যেমন শরীর হতে হবে তেমনি মন, আর এমন মানসিক শক্তি থাকবে যে আমি ওইখানে আমার যেটা দিল্লি, আমি সেই দিল্লিতে পৌঁছবই, আমার যেটা লক্ষ্য, আমার লক্ষ্যে পৌঁছবই। এই যে মানসিক শক্তি, ওই কথা বলছেন বলিষ্ঠ। কিন্তু যখন আমরা এই কাজ করতে যাব, আমরা দেখেছি, লক্ষ্য করেছি, যে কোনো কিছু ক্ষেত্রে এই ধরনের অনেক রকম উস্কানি আসবে। এটা তোরা কেন করতে যাচ্ছিস? সোজা বাংলায় বলবে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছিস কেন? তোদের কি দরকার আছে? ওই গাঁয়ের ছেলেগুলো পড়তে পারছে না, তো ওদের পড়াবার জন্য বই খাতার ব্যবস্থা করা, মাস্টারমশাইয়ের ব্যবস্থা করা, তাদের টাকা জোগাড় করা, ওদের খাবার দেওয়া, টিফিন দেওয়া, তোদের কি দায় পড়েছে? তোরা নিজের চরকায় তেল দে। লিটারেলি অনেকে উস্কাবে, আবার অনেক দল থেকে বাধাও আসতে পারে। তোমাদের কে করতে বলেছে এখানে? কিন্তু তবু তোমাদের চালিয়ে যেতে হবে। কেন? ওই যে স্বামীজির কথা, প্রথমে অনেকে ঠাট্টা করবে, ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। সেকেন্ডে অনেকে বাধা দিতে আসবে। কিন্তু স্বামীজি তারপর একটা অসাধারণ কথা বলেছেন, বলছে তারপর না কি হবে? তারপর তারা সবাই তোমাদেরকে গ্রহণ করবে। মানে তখন দেখবে তোমরা আর ওই 5 জন নেই, 5-এর ডান দিকে একটা শূন্য বসে গেছে, 50 জন, আরো 45 জন কোত্থেকে চলে এসছে হুমড়িকে, বলছে আমরাও তোমাদের সঙ্গে আছি, বলো কি কি করতে হবে। আমরা বুঝেছি, তারা বুঝতে পারবে যে তারা যে ঠাট্টা করেছিল, আসলে এরা ভালো কাজই করছিল। তারা যে বাধা দিতে আসছিল, তারা অন্যায় করছে। কখন বুঝতে পারবে? প্রথম জিজ্ঞাসা চিহ্ন, কখন বুঝবে? দ্বিতীয় প্রশ্ন, সবাই বুঝতে পারবে? দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে। আমরা যদি আশাও রাখি সবাই বুঝতে পারবে, বাস্তব হচ্ছে সবাই কিন্তু বুঝতে পারবে না সাধারণভাবে। এর মধ্যে কোনো হতাশার কথা বললাম না, যেটা বাস্তব। কারণ আমাদের সবারই কিন্তু একটা জিনিস থাকে না। স্বামী বিবেকানন্দ যেটা তোমাদের কাছে চতুর্থ পয়েন্টটা বলেছেন, আশিষ্ট বললেন, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী। মেধা মানে বিরাট কিছু, ওই বিজ্ঞানের বুদ্ধি থাকতে হবে, অঙ্কের বুদ্ধি থাকতে হবে তা নয়। বিচার করতে হবে, বিচার করার শক্তি। আমি যে কাজটা করছি এটা ভালো তো? আমি যে কাজটা করছি এটা অন্যায় নয় তো? এই যে বিচার শক্তি, একটা সহজ উদাহরণ, সিনেমা দেখতে যাওয়া একটা 18 বছরের ছেলে, অন্যায় কিছু নয়। কিন্তু 18 বছরের ছেলেটা যদি 22 তারিখে পরীক্ষা থাকে, 21 তারিখ 20 তারিখ পরপর যদি দুদিন সিনেমা দেখতে যায়, যেখানে পরীক্ষার আগে তার প্রস্তুতিটা একটু, পড়াশোনায় মনটা থাকলে ভালো হবে, সেখানে তার সিদ্ধান্ত নেওয়াতে একটু ভুল হয়ে গেল। কারণ যতই হোক মনটা বিক্ষিপ্ত হবে। শুধু সিনেমা হল থেকে বেরিয়ে এলেই কিন্তু সিনেমাটা ভুলে যায় না মানুষ। সিনেমার কতকগুলো সিন এমনভাবে মানুষের মনে ঘোরাফেরা করে, ওই ছেলেটা পড়তে বসেও পড়ায় মন দিতে পারবে না। তার মানে সিনেমা দেখতে যাওয়াটা ভুল সিদ্ধান্ত নয়। 22 তারিখে পরীক্ষা হলে 20 তারিখ 21 তারিখ দুদিন ধরে যদি কেউ সিনেমা দেখতে যায়, তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্তটা সাধারণভাবে সঠিক নয়। ওইখানে মেধা ঠিক প্রয়োগ হলো না। তাহলে বিচার কোথায়? ওই দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, যে অনেক সবাই কি পাল্টে যাবে? না, সবাই কিন্তু পরিবর্তন হবে না। কেন? সবাই মেধা দিয়ে বিচার করতে পারবে না। আর প্রথমটা কি ছিল, যে এই যে যারা এলো, তারা যারা এসে গেল, তারা কেন এলো? তারা খুব স্বাভাবিকভাবেই তারা এসে কি করছে, তারা বলছে যে আমরা এবার তোমাদের সঙ্গে কেন? কারণ আমরা বুঝতে পেরেছি, বিচার করে দেখেছি, আমরা বুঝতে পেরেছি। আমাদের অনেক সময়ই আমরা যখন শেষ করি কোনো একটা আলোচনা, মনে হয় আলোচনাটা শেষ হলো, ছোট গল্প সম্বন্ধে একটা সুন্দর কথা বলা হয়, শেষ হয়ে হইল না শেষ। অনেক সময় কখনো কখনো এই লাইভ প্রোগ্রামগুলো শেষ হলো কিন্তু বোঝা গেল না শেষ। এটা কোনো দিন হবে। কেন হবে? এমন হতে পারে তার হয়তো একদিন পরে, একদিন গ্যাপ দিয়ে আবার হয়তো সেটা কন্টিনিউয়েশন আছে। সেটা কোনো একটা জায়গায় এমনভাবে হয়তো শুরু হবে, যেটা ওইখান থেকে যেটা মনে হয়েছিল ডিলিঙ্ক, আসলে লিঙ্ক হয়ে যাবে। কোনো জায়গায় আমাদের মাঝে যেন মনে হয়, এখানে হঠাৎ করে শেষ হয়ে গেল,
আরেকটু কন্টিনিউ করলে ভালো হতো। এটা তো টিভি সিরিয়ালও হয়, টিভি সিরিয়ালও হয়, কিন্তু হঠাৎ করে শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না, কেমন যেন মনে হলো অ্যাব্রাপ্ট এন্ড। পরের দিন যখন সিরিয়ালটা শুরু হয় তখন দেখা যাবে যেটা অ্যাব্রাপ্ট এন্ড মনে হয়েছিল সেটা হয়তো আরেকটু পরে শেষ করলে সিরিয়ালটার যে টাইম সেই টাইমটা পেরিয়ে যেত। এমনও হতে পারে ক্লাসটা যদি 45 মিনিটের হয়, যেখানে শেষ হচ্ছে সেটা যদি কন্টিনিউ করতে গিয়ে 55 মিনিট হয়ে যায় তাহলে আবার অসুবিধা হবে। এই বিভিন্ন কারণে আমাদের হয়তো অনেক সময় হতে পারে এই ধরনের প্রশ্ন উঠে আসে বা উঠে আসছে, সেটা সেই পরিপ্রেক্ষিতেও বলা হলো, আবার আজকের ক্ষেত্রেও বলা হলো। অনেক সময় মনে হতে পারে আমরা যে জায়গাটা ছিলাম ওই মেধাবী, এই মেধাবী যারা তারা কি করছে, তারা বিচার করছে। তাহলে এই বিচার করছে, কেন বিচার করছে আমরা এবার ওয়াইন্ড আপ করব। আমাদের আলোচনাটা কোথায় শুরু হয়েছিল? ইচ্ছা শক্তি দিয়ে আমরা কি করব, আমাদের পথের বাধাগুলো দূর করব। কি করে দূর করব? অ্যাবসলিউট রিজনিং। আমরা স্বামীজির কথা দিয়ে আবার আমাদের এন্ড করছি। বর্তমানে দাঁড়িয়ে আছি, খুব বিশ্লেষণাত্মক হব, কেউ বোকা হব না। কেন বোকা হতে যাবো? শুধু তোমাকে যে কেউ ঠকিয়ে নিয়ে যা ইচ্ছে নিয়ে চলে যাবে আমরা অ্যালাউ করবো? কেন অ্যালাউ করবো? আমরা ভণ্ডামিও পছন্দ করবো না, প্রতারণাও পছন্দ করবো না, আর বোকার মতো যে যা বলছে বিশ্বাস করে নেবো না। কেন করতে যাব? আমরা নিশ্চয়ই যাচাই করব, যাচাই করব। একটা গরিব মানুষকে সাহায্য করব, একেবারে ভগবানই আরে সাহায্য করব, ভালোবাসবো, ধন্য হব। কিন্তু যদি বুঝতে পারি সেই গরিব মানুষটি লোককে ঠকিয়ে বেড়ায়, আসলে গরিবই নয়, গরিব সেজে বেড়ায়, ওর ওটাই পেশা হয়ে গেছে, সেটা জানার পর নিশ্চয়ই আমরা সেটা করতে চাইবো না, বরং উল্টো করতে চাইবো। ওই মানুষটির মানসিকতা পরিবর্তন করা যায় কিনা সেটা চেষ্টা করব, কারণ সেটা হলে একটা বড় পরিবর্তন হবে। আসলে বিষয়টা আমাদের কিন্তু বুঝতে হয়। অনেকে ভাবে ও যারা বিবেকানন্দকে শোনে না তারা বোধহয় বোকা, এই বেশি সরল ছেলে। তা নয়, কিন্তু বিবেকানন্দ একেবারে ছোট থেকে কি দুর্দান্ত ছিলেন। হ্যাঁ, সেই 5 বছরের বাচ্চাটাকে কোথায় গিয়ে রাস্তায় বাঁচিয়ে দিলেন, যখন অন্য লোকরা একেবারে হতভম্ব। এই বাঁচিয়ে দেওয়ার প্রসঙ্গে একটা ঘটনার কথা মনে পড়ছে, বলি। একজন কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল ছিলেন আমাদের হাওড়া মেন লাইন কর্ড লাইনে। একবার উনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন ট্রেন ধরবেন বলে, হঠাৎ করে উনি চিৎকার শুনেছেন, শুধু চিৎকার, আর উনি দেখতেও পেয়েছেন, বলছে বাঁচান বাঁচান। সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, সবাই চিৎকারই করেছে, আর এই মানুষটা 1 সেকেন্ডও দেরি করেনি, ওই অবস্থায় ঝাঁপিয়ে পড়েছে রেল লাইনে, একজনকে ঠেলে সরিয়ে দিয়েছেন, আর বাকি দুজনকে সরাতে পারেননি, নিজেও সরতে পারেননি। ট্রেন তাদের চাপা দিয়ে চলে গেল। নিজের জীবনকে উৎসর্গ করলেন, যে একটি বাচ্চাকে বাঁচাতে পারলেন। ওই 3টি বাচ্চাই লাইনে, রেল লাইনে বসে খেলছিল, এমন খেলছিল, এমন খেলায় তন্ময় ছিল, ট্রেনের ওই হর্ন তাদের কানে আসেনি। ট্রেনটা ঢুকছে, ওই ট্রেনটা ওই প্ল্যাটফর্মে সেদিন দাঁড়াবে না, কারণ ওই গ্যালপিং ওই স্টেশনে দাঁড়াবে না। এই মানুষটি কিন্তু, তিনি কলেজের অধ্যক্ষ, শিক্ষাবিদ, তিনি 1 সেকেন্ড দেরি করলেন না। ওই যে ঝাঁপিয়ে পড়ে একটি মানুষকেও তিনি বাঁচাতে পেরেছিলেন, ওই হচ্ছে ডিসিশন। এই আমাদেরকে কিন্তু অনেক সময় এমনি ডিসিশনও নিতে হবে। এই যে ডিসিশন, কি ডিসিশন? যে অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কিভাবে হবে? আমাদের বিচার করতে হবে। আমরা কি সেই জন্যই বললাম স্বামীজিকে ধরা মানে বোকা নয়, স্বামীজিকে ধরা মানে প্র্যাকটিক্যাল, স্বামীজিকে ধরা মানে লজিক্যাল, স্বামীজিকে ধরা মানে আইডিয়ালকে ধরা। এই আইডিয়াল ধরলে কি হয় সেটা পরবর্তী আলোচনায় আমরা নিশ্চয়ই আবার প্রসঙ্গত আসতে পারবো। আমাদের আজকের আলোচনা শেষ করার ক্ষেত্রে বলি, স্বামীজি আমাদের কোথায় দাঁড় করিয়ে রেখেছেন? বর্তমানে। প্লিজ আমরা বর্তমানে দাঁড়িয়ে থাকবো। বলে আমরা এগোবো না? কে বলছেন এগোবো না? এগোবো, কিন্তু বর্তমানটাকেই ভালো করতে করতে এগোবো। আরে আগামীকাল 3 জুলাই 2020, আজকে দাঁড়িয়ে কি বলছি? ফিউচার। কিন্তু জাস্ট কয়েক ঘন্টা পরই তো ওটা ফিউচার থাকবে না, ওটাই তো বর্তমান হয়ে যাবে। কিন্তু 3 জুলাই, যদি আজকে 3 জুলাই আমাদের কোনো কিছু করতে হয়, তার জন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে 2 জুলাই 3 জুলাইয়ের জন্য তার প্রস্তুতিটা নেব।
এই প্রস্তুতি নেওয়া, অর্থাৎ নিজেকে প্রস্তুত করছি এখন আমরা বিবেকানন্দ আদর্শে নিজেদেরকে প্রস্তুত করে বর্তমানটা তৈরি করছি। অতীতের জন্য কষ্ট নয়, অনুতাপ নয়, অনুশোচনা নয়, গতস্য শোচনা নাস্তি, লেট বাইগন্স বি বাইগন্স। অতীতে ভুল করেছিলাম, ভুলটা থেকে শিক্ষা নেব, কিন্তু জ্ঞান জ্ঞানানি নয়। বারবার আমি কি পাপ করেছি, কি অন্যায় করেছি, কি ভুল করেছি। আরে যদি একটা মানুষ কখনো চুরিও করেছে তো করেছে, সে সেটা নিয়ে ভাববে কেন? সে এখন বর্তমানে ভাবে আমি এখন চোর নই, আমি ভবিষ্যতে চুরি করবো না, তার জন্য মনটা তৈরি করছে। দ্যাটস অল। আর ভবিষ্যতের জন্য কেন ওরিড হবো না? দুশ্চিন্তা করে ভবিষ্যৎটাকে আমরা কিচ্ছু করতে পারবো না, অন্ধকার ভবিষ্যৎকে আলোকিত করতে পারবো না। আর আমার ভবিষ্যৎ যদি উজ্জ্বল হয়, সেটা অন্ধকার হবে না যদি আমি দুশ্চিন্তা না করি। দুশ্চিন্তা করে একটা জিনিস করতে পারি, আমার শরীরটাকে অসুস্থ করতে পারি, আমি মানসিক অবসাদের রোগী হয়ে যেতে পারি, মেন্টাল পেশেন্ট হয়ে যাব। যত বেশি আমি অ্যাংজাইটিকে ইনভাইট করব, যত বেশি ওরিজকে ইনভাইট করব, আমার কি হবে, আমার কি হবে, আমার দ্বারা কিছু হবে না, এই কথাগুলো তো ভবিষ্যতে আমি দেখেছি, কেউ দেখেছি আমরা বলে অ্যাস্ট্রোলজার দেখেছেন। স্বামীজি বলছেন ম্যান ইজ দ্য ক্রিয়েটার অফ হিজ ওন ডেস্টিনি, নিজের ভাগ্য নিজে তৈরি করবে। সেই জন্য আমরা বর্তমানটা একেবারে খুব সুন্দর করে ঝকঝকে করে নিজেদেরকে সব দিক দিয়ে দড় হওয়ার চেষ্টা করব, এবং আমার ক্ষমতা অনুযায়ী আমি নিজেকে বিকশিত করব, কারোর সঙ্গে তুলনা করতে যাব না। তাহলে আরেকটা রোগ আমি ইনভাইট করব। প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে মহান। ওই যে বললাম যে মুচি ভাইটিও যেমন মহান, ওই ডাক্তারবাবুও তেমনি মহান। প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে নিজের নিজের ফিল্ড আছে। আমি অন্য ফিল্ডের সম্বন্ধে আমি কেন শুধু শুধু সাঁতার কাটতে যাব? আমি আমার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রতে আমার সাধ্য অনুযায়ী আমি উন্নত হব, সেখানে ঈর্ষা আসবে না। যখনই আমি অন্যর সঙ্গে প্রতিযোগিতা করে করতে যাব, আমি যদি এগিয়ে যাই অহংকার আসবে, আর না এগোতে পারলে হিংসা আসবে। অহংকারও আমাকে মেরে দেবে, ঈর্ষাও আমাকে মেরে দেবে। শান্তিকে দেবে, বেঁচে থাকতে চাইছি, শান্তিকে দেবে। আমি আমার মতো করে আস্তে 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 এগোচ্ছি। যতটা আমাকে এগিয়ে নিয়ে যাবেন ঈশ্বর, আমি ক্ষমতা দিয়ে আমার যা ক্ষমতা আছে সেটাকে আমি ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করব। এইটাই হচ্ছে বিবেকানন্দের চিন্তা। করব মানে পজিটিভ থট। বিবেকানন্দের সম্বন্ধে একটা কথাই বলা যায়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হি ইজ পজিটিভ, ইন হিম এভরিথিং ইজ পজিটিভ। তার মধ্যে সব পজিটিভ, নাথিং ইজ নেগেটিভ। সুতরাং যারা বিবেকানন্দকে ধরে, তাদের নেগেটিভিটিগুলো কোথায় আস্তে আস্তে চলে যায়। তারা শুধু পারুক না পারুক পজিটিভ কথা বলে, পজিটিভ চিন্তা করে, পজিটিভ কাজ করে, মানুষকে উৎসাহ দেয়। মানুষকে উৎসাহ দেওয়া তো পজিটিভ কাজ, কিচ্ছু না। ওই যে মানুষ যখন গান করে স্টেজ থেকে নামে, অনেকে হাততালি দেয়, কিছুই না, তাকে উৎসাহ দিল, বাবা দিল, বাহ হাততালি। ওই ও বলো আমি এত হাততালি পেয়েছি, প্রাইজ পাই না পাই, অনেকে খুশি হয়েছে নিশ্চয়ই, ছোট্ট একটা বাচ্চা মেয়ে হতেই পারে। তো এই যে উৎসাহ দেওয়া, উৎসাহ দিতে গেলে তো আগে তো নিজেকে উৎসাহী হতে হবে। সেই জন্যই বিবেকানন্দ মানে পজিটিভ, বিবেকানন্দের ফলোয়ার মানেই তাদের মধ্যে ওই আউটলুক হবে পজিটিভ। আমরা সেই প্রার্থনা করব, আমাদের সেই ইচ্ছা শক্তি আসুক। এবং যুব সমাজ, তোমরা যারা শুনছো, এত সুন্দর আলোচনা স্বামীজি কৃপা করে করিয়ে নিচ্ছেন, এর কিন্তু যে ঠিকভাবে নিজের জীবনে প্রয়োগ করার জন্য আমরা নিরন্তর যেন চেষ্টা করতে পারি, এই প্রার্থনা সবাই স্বামীজির কাছে আমরা সর্বদা রাখব। জয় স্বামীজি।